আসসালামু আলাইকুম। অপরাহ্নে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের লেকচার 2 তে আছি। গত লেকচারে আসলে আমরা দেখেছিলাম যে এই যে গোটা চ্যাপ্টারটা জ্যামিতিক আলোক বিজ্ঞান, এই চ্যাপ্টারটা আমরা আসলে কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে পড়লে একাডেমিক লাইফেই তোমার অ্যাডমিশন প্রিপারেশন অলমোস্ট 100% শেষ হয়ে যাবে, সেই পুরো যাবতীয় গাইডলাইন নিয়ে কিন্তু গত লেকচার 1-এ আমি কথা বলেছিলাম। আজকের এই লেকচারে আসলে আমরা দেখব ফার্মাটের নীতি এবং ফার্মাটের নীতি থেকে কিভাবে প্রতিফলন এবং প্রতিসরণের যে সূত্রগুলিগুলো আমরা শিখছি সেগুলো আসলে কিভাবে আসছে। আমরা আসলে ফার্মাটের নীতিটা অনেকে ঠিকমতো বুঝি না এবং প্রতিফলন এবং প্রতিসরণের যে সূত্রটা এটা সরাসরি মুখস্থ করি, কিন্তু আমরা কিন্তু একটু জাস্ট খেয়াল করলেই দেখতে পারবো যে ফার্মাটের নীতি থেকে দুইটা জিনিস কিভাবে লজিক্যালি আসছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা এই লেকচারে দেখব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আর হচ্ছে পূর্ণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কিছু মজার বাস্তবিক প্রয়োগ, মানে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কিভাবে আসলে রিয়েল লাইফে আসলে সেটার অ্যাপ্লাই হয়েছে, এবং শেষ পর্যায়ে এসে আমরা এইচএসসি এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের কিছু ম্যাথ সলভ করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো দেখো, ফার্মাটের নীতির যে ল্যাঙ্গুয়েজটা এটা তোমাদের কাছে কঠিন লাগতে পারে, আমি একটু সহজ করে বলি। ফার্মাটের নীতি কিন্তু মানে দুইটা কেজের জন্য হয়। প্রথম কেজ হচ্ছে যদি তলটা কি হয়, সমতল হয়। যদি তলটা কি হয়, সমতল হয়, তাহলে কি হবে, সমতলের কেজে তলটা কি হয়, সমতল হয়। যদি কোনো সমতলে আলোকরশ্মি আপতিত হয়, আলোকরশ্মি যদি আপতিত হয়, সে প্রতিফলন বা প্রতিসরণের সূত্র যদি মেনে চলে, তাহলে আসলে সমতলে সমতলের ক্ষেত্রে কিন্তু সে সব সময় স্বল্প দূরত্ব, আবার বলি স্বল্প দূরত্ব, এই দুইটা কিওয়ার্ড মনে রাখবা। একটা হচ্ছে স্বল্প দূরত্ব আর একটা হচ্ছে স্বল্প সময়। আচ্ছা, এবারে সেই যদি তলটা সমতল না হয়, যদি গুলীয় তল হয়, তখন সমতল এবং গুলীয় সব দুইটা কেজের জন্যই সত্যি, এমন একটা স্টেটমেন্টও সে দেয়। সে তখন বলছে যে সমতল বা গুলীয় যাই হোক না কেন, সেই কেজে আসলে আলোকরশ্মি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাওয়ার জন্য সবসময় স্বল্প সময় মেনটেন করবে, মানে স্বল্প সময়ে সে যাওয়ার চেষ্টা করবে। মানে একদম সবচেয়ে কম সময়ে যেই পথে যেতে পারবে সেই পথই আসলে অনুসরণ করবে। চলো একটু ভালোভাবে জিনিসটা আসলে বোঝা যাক। আচ্ছা, তো আসলে রিচার্ড ফেইম্যান অ্যানালজির মাধ্যমে কিন্তু আমরা এই যে প্রতিসরণের যে ব্যাপারটা বা এই যে স্বল্প দূরত্ব স্বল্প সময় পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হব। দেখো, আমি ধরলাম প্রথম কেজে তুমি এ থেকে বিতে আসবা, ঠিক আছে, তল তোমার সেম সমতল, কোনো সমস্যা নেই। এই তলে আসলে অনেকভাবেই যাওয়া যায়, তুমি এইভাবে আসতে পারো, চাইলে এইভাবেও যেতে পারো, এভাবেও যেতে পারো, তাই না? তুমি এই কেজে কোন কেসটা নিবা, অবশ্যই তোমার জন্য এটা অ্যাপ্লিকেবল স্বল্প দূরত্বে যাওয়ার জন্য, কারণ স্বল্প দূরত্ব আমরা জেনে অলওয়েজ সরল রেখা, স্বল্প দূরত্ব আমরা জেনে অলওয়েজ সরল রেখা। আচ্ছা, ঠিক আছে। এইবার আমি যেটা বললাম রিচার্ড ফেইম্যান অ্যানালজি, বিখ্যাত রিচার্ড ফেইম্যান অ্যানালজিটা যদি একটু চিন্তা করি, ধরো এইটা হচ্ছে ওয়াটার, এটা কি বলতো, পানি। এই পুরাটা কি পানি, সমুদ্র, রাইট? আচ্ছা, ঠিক আছে। তোমার একটা ফ্রেন্ড এখানে আটকা পড়ছে, সে কি বলতেছে, আমাকে হেল্প করো। তোমার এখানে কিন্তু একটা ফ্রেন্ড আটকা পড়ছে, ওকে। তুমি আছো এইখানে, তুমি আছো কি বলতো, এইখানে, এইখানে। তাহলে এইটা হচ্ছে এ মিডিয়ামটা কি আসলে ধরো বালি, সমুদ্রের সামনে বালি থাকে না, সেই বালি। আর এইটা হচ্ছে পানি। আচ্ছা, ঠিক আছে, এইটা ধরো বি মিডিয়াম, রাইট? আচ্ছা, এখন তুমি এই যে হেল্প দেখা মাত্রই কি তুমি দৌড় দিবা, রাইট? আচ্ছা, তোমার কি টার্গেট, তোমার টার্গেট হচ্ছে যত কম সময়ে তার কাছে যাওয়া যায়, রাইট? যত কম সময়। এখন তোমার কাছে মনে হতে পারে, বা আমি তোমাকে অপশন দিচ্ছি, তুমি কি এইভাবে যাবা একদম স্ট্রেট? আচ্ছা, ঠিক আছে, এইভাবে যেতে পারো। অথবা তুমি চাইলে একটু এইভাবেও যেতে পারো, মানে এইটা সরলরেখা, মানে পানির রাস্তাটা সরলরেখা অতিক্রম করলা, আর এইখানে একটু তুমি আরেকটু দূরত্ব অতিক্রম করলা, ওকে। অথবা তুমি মিডিয়াম মাঝামাঝি কোনো একটা রোটও মেনটেন করতে পারো, ওকে। তাহলে এটা 1, এইটা 2, এইটা 3। তোমার কাছে আমার কুইজ, যে আসলে তুমি এখনই ভিডিওটা পজ করে চিন্তা করে কমেন্টে জানাও যে আসলে তুমি কোন মিডিয়ামে যাবা। ঠিক আছে, ভিডিও দেখে কিন্তু কমেন্ট করবা না, এখনই কমেন্ট করো যে কোন 1, 2 নাকি 3 তুমি কোন মিডিয়ামটা চুজ করবা তোমার ফ্রেন্ডকে বাঁচানোর জন্য। আই রিপিট, তোমার ফ্রেন্ডকে বাঁচানোর জন্য সবচেয়ে কম দূরত্বটা ইম্পর্টেন্ট না, সবচেয়ে সময় যেটা কম লাগবে সেই রোডটা ইম্পর্টেন্ট, ওকে। সো চুজ করো। আমি তোমাকে অ্যান্সারটা বলতেছি। দেখো, তোমার কাছে মনে হতে পারে যে তুমি এই পজিশন থেকে ওর কাছে অনেক দ্রুত চলে যাবা, বাট চিন্তা করো একটু, এই যে এই রোডটা,
হ্যাঁ, বালির রোডটা না হয় কম দূরত্ব, সমস্যা নেই। বালির রোডটা না হয় কম দূরত্ব, তুমি বালিতে দৌড়ায় যাইতে পারলা, কোনো সমস্যা নেই। কিন্তু পানির রাস্তাটা একটু খেয়াল করো, পানির রাস্তাটা কিন্তু অনেক বড়, পানির রাস্তাটা কিন্তু অনেক বড়। আর পানিতে কিন্তু তোমার বেগ কম, তোমার গতি কিন্তু পানিতে কম। সো বালিতে একটা গতি আছে, কথার কথা সি, বালি সিবি, আর পানিতে কি সিডব্লিউ, সিডব্লিউ আর সিবি। অবশ্যই সিডব্লিউ সিবির থেকে অনেক অনেক ছোট। পানিতে তুমি যত পালোয়ানি হও না কেন, যত ভালো সাঁতারুই হও না কেন, তুমি কিন্তু পানিতে অত ভালো যাইতে পারবে না। তার মানে তুমি একটু চিন্তা করো, এই যে এই রোডটা যদি তুমি নাম্বার ওয়ানটা বেছে নাও, তাহলে কি তুমি আদৌ কম সময়ে যেতে পারবা? চলো একটু নাম্বার থ্রিতে যাই। দেখো নাম্বার থ্রিতে কি হয়েছে, নাম্বার থ্রিতে কিন্তু পানির যে দূরত্বটা সেটা অনেক শর্ট, একদম শর্টেস্ট। ঠিক আছে, কি হয়ে গেছে, শর্টেস্ট হয়ে গেছে, সমস্যা নেই, ফাইন। শর্টেস্ট যেহেতু হয়ে গেছে, তাহলে আমার এটা বেশি হওয়ার কথা। কিন্তু না, এখানে একটা প্রবলেম আছে, এই রোডটা আবার অনেক বড় হয়ে গেছে। এই রোডটা আবার দেখো এইটার তুলনায় অনেক বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আসলে এইটাও কিন্তু একটা পারফেক্ট মানে তোমার রোড না। তার মানে তোমাকে একটা অপটিমাম রাস্তা বেছে নিতে হবে, সেই রাস্তাটা হচ্ছে এইটা। এখন এটা কোন অ্যাঙ্গেলে কত, এটা আসলে খালি চোখে বোঝা যাবে না, এটা ক্যালকুলেশন করতে হবে। এটা কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তার মানে তুমি দেখলা আনসার টু, আনসার হচ্ছে টু, নাম্বার টু। তার মানে আসলে বোঝা গেল যে আসলে আমার যদি মাধ্যম দুই তিনটা থাকে, তো ওই মাধ্যমে যে স্ট্রেট গেলেই যে আমার স্বল্প সময়ে পাবো, তা কিন্তু না। ঠিক আছে, তো স্বল্প সময়ে যাওয়ার জন্য আমার স্ট্রেট কিন্তু যাওয়া যাবে না, আমাকে সামহাও একটা শর্ট অ্যাঙ্গেলে আমাকে যেতে হবে। চলো দেখি যে এবার আসলে এই যে জিনিসটা, এই জিনিসটাকে মেনটেন করে কিভাবে আসলে আমাদের প্রতিসরণের এবং প্রতিফলনের সূত্রগুলা আসছে। ঠিক আছে, আচ্ছা। তো দেখো, আমি ধরলাম কথার কথা আমি এ পজিশনে আসি, আমাকে যেতে হবে বিতে। ওই যে সেম এক্সাম্পল নিলাম, তাহলে আমি একটা তল নেই, বিভেদ তল। তো এইটা হচ্ছে আমার কি বলতো, অভিলম্ব। ওকে, ঠিক আছে। তাহলে আমি এই দিকে রওনা দিলাম, এইটা আমার আই, আপতন কোণ আই। আর এই অ্যাঙ্গেলটা কি বলতো, আর এই অ্যাঙ্গেলটা কত হবে আমি জানি না, কত হবে আমি কি বলতো জানি না। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, সরি। ওকে, সো এইবার একটা জিনিস দেখো, যে আমি ধরলাম এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটুকু, এইটুকু আমি ধরলাম এক্স, রাইট? তাহলে এই যে এইখান থেকে এই পুরো ডিস্টেন্সটা আমি ধরলাম ডি। আমি আবার বলতেছি এই প্রমাণ কিন্তু তোমার ভুলেও লাগবে না, কিন্তু তুমি একটু দেখো, 2টা মিনিট আমার সাথে দেখো, যে তুমি আসলে ফিল করতে পারবা যে আচ্ছা, তাহলে ফার্মাটের ল থেকে প্রতিফলন বা প্রতিসরণ যাই বলি না কেন, সূত্রগুলো আসলে এইভাবে আসছে। স্নেলের সূত্র কিভাবে আসছে, আমি কি ডিরেক্ট মুখস্থ করছি যে সাইন মিউ এ ইন্টু সাইন আই ইকুয়াল টু মিউ বি ইন্টু সাইন আর, এটা আমি মুখস্থ করছি না। কিভাবে আসছে একটু জাস্ট আমার সাথে দেখো, তোমার মুখস্থ করা লাগবে না। তবে এই প্রমাণ না পারলে বা না জানলে, বা তুমি যদি এটা নাও বুঝো, তোমার কোনো সমস্যা হবে না, অ্যাডমিশন পর্যন্ত তুমি সব ম্যাথ পারবা, কোনো সমস্যা নেই। জাস্ট আমার সাথে 2টা মিনিট তুমি একটু দেখো। ওকে, আচ্ছা। তাহলে এইটা যদি এক্স হয়, পুরোটা যদি ডি হয়, তাহলে এই জোনটা কি বলতো, ডি মাইনাস এক্স না, এই জোনটা কিন্তু ডি মাইনাস এক্স। ওকে, আচ্ছা, ঠিক আছে, ফাইন। তো আমি তো আসলে জানি না যে আমি আসলে কোন ওয়েতে আগাবো। একটু দেখো, আমি যদি বলি যে আসলে আমি কিন্তু এইভাবেও যাইতে পারতাম, মানে আমি অনেকভাবেও যাইতে পারতাম। ঠিক আছে, আমি ধরো এইখান থেকে এইভাবেও যাইতে পারতাম, মানে অনেকভাবে যাইতে পারতাম, আমি এইভাবে যাইতে পারতাম। সো কোন ভাবে যাব সেটা আমি জানি না। তার মানে আমার এই যে এই জোনটা, এই জোনটা কিন্তু আমি কত, মানে এক্স কিন্তু আমার এখানে ভ্যারিয়েবল, আমি এক্স একটা ধরে নিছি র্যান্ডম। তার মানে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কথার কথা মানে আমি এখন ক্যালকুলেশন করে বের করবো এক্সটা আসলে কি টাইপের হবে বা কোন কন্ডিশনে আসলে হবে। ওকে, আচ্ছা। তাহলে দেখো এই যে এই পয়েন্টটা ধরো ও, ওকে। তাহলে দেখো এইটার বেগ যদি সি এ হয়, বাই দ্য ওয়ে এই মিডিয়ামটা কিন্তু কি বলতো, তো এই মিডিয়ামটা হচ্ছে এ, এই মিডিয়ামটা হচ্ছে বি। হ্যাঁ, আমি কিন্তু আই আর এগুলার কি অবস্থা হবে আমি কিছু জানি না, কোনটা বড় কোনটা ছোট কিছুই আমি জানি না। ঠিক আছে, তাহলে এই মিডিয়ামটা ধরো হালকা মিডিয়াম এয়ার, আর এই মিডিয়ামটা ধরো ওয়াটার মিডিয়াম, ওয়াটার মিডিয়াম। ওকে, আচ্ছা। তো দেখো এই মিডিয়ামে হচ্ছে সি এ, এটা কি ভ্যালোসিটি, এটা কি বলতো ভ্যালোসিটি বা বেগ। এটাও কি বলতো বেগ, মানে ওয়াটারে তোমার আলোর বেগ, রাইট? আচ্ছা, ঠিক আছে। এখন এইটুকু যাইতে তার ধরো টি1 লাগলো, আর এইটুকু যাইতে তার টি2 লাগলো, তাই না? তার মানে টি1 প্লাস টি2 হইতে হবে মিনিমাম, টি1 প্লাস টি2 হইতে হবে মিনিমাম। এখন টি1 ইকুয়ালস টু কি বলতে পারো, দেখো এস ইকুয়াল টু বিটি না, দেখো
তুমি সিম্পলি এই যে এস ইকুয়াল ভিটি, তাহলে টি ইকুয়াল টু এস বাই ভি বলতে পারো সিম্পলি। তাহলে টি ওয়ান ইকুয়ালস টু আসলে কি বলতে পারো, টি ওয়ান ইকুয়ালস টু বলতেই পারো যে তুমি ও এ বাই কি বলতো, ও এ বাই সি এ প্লাস টি টু ইকুয়ালস টু বলতেই পারো যে ও বি বাই সি বি। তাহলে এই ইকুয়েশনটা হইতে হবে মিনিমাম, মানে এই ফাংশনের ভ্যালু হইতে হবে মিনিমাম, রাইট? আচ্ছা, তো এই যে টি ওয়ান প্লাস টি টু এটাকে কি বলা যায়, টোটাল টাইম না? টোটাল টোটাল টাইম টি, তাহলে টি হইতে হবে মিনিমাম, রাইট? টি হইতে হবে মিনিমাম। এখন এই যে টি, এটা কার রেসপেক্টে আমি মেজার করতেছি? দেখো আমি আবার বলছি, এক্স কি আমার ভেরিয়েবল না? এক্স তো তোমার কথার কথা যে কোনো জায়গায় হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে, তার মানে এক্সটাই কিন্তু আমার ভেরিয়েবল, এক্সটা কিন্তু ভেরিয়েবল। আর এই যে এক্স চেঞ্জ হইলে ডি মাইনাস এক্সও চেঞ্জ হবে, সো ওভারঅল পুরো কম্বিনেশনটাই চেঞ্জ হবে। তার মানে কম্বিনেশনটা সেট করছি আমি এক্স এর মাধ্যমে। তার মানে আমি কি বলতে পারি না, দেখো একটু রেড মার্ক দিয়ে বলি, ডিটি বাই ডিএক্স টাইম, মানে এই যে টোটাল টাইমকে যদি আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, যে এক্স কোথায় হইলে টিটা আমার কি হবে বলতো, মিনিমাম হবে, ওইটা কি জিরো হবে, রাইট? এটা আমি ডিফারেন্সিয়েশনের ল থেকে জানি যে আমি যদি কোনো কিছুর মিনিমাম ভ্যালু বের করতে চাই আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে কার রেসপেক্টে, যার রেসপেক্টে মিনিমাম হবে। তো এখানে কার রেসপেক্টে মিনিমাম হবে, অবশ্যই এক্স এর রেসপেক্টে। এরপরে ফার্দার ক্যালকুলেশন করে আমাদের আসছে হচ্ছে সেই বিখ্যাত সূত্র, কি বলতো সেই বিখ্যাত সূত্র, সাইন আই ইন্টু মিউ এ মানে কি, প্রথম মাধ্যমের বেগ, প্রথম মাধ্যমের সরি বেগ না, প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু তোমার সাইন আর ইন্টু মিউ বি মানে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে এটাকে একটু সর্ট আউট করে কি আমি লিখতে পারি না যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়ালস টু মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, রাইট? তার মানে দেখো আমি কি বলতে পারি না যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়ালস টু, দেখো এটাকে বলবো এ মিউ বি। এটা কিরকম ল্যাঙ্গুয়েজটা দেখো, যে উপরে থাকবে সে পরে থাকবে সিকোয়েন্সটা, আর যে নিচে থাকবে সে কিন্তু সামনে থাকবে। এটাকে বলে হচ্ছে এর সাপেক্ষে, আই রিপিট এর সাপেক্ষে, এটা হচ্ছে কি সাপেক্ষ, এটা কি বলতো সাপেক্ষ। এইটা হচ্ছে বি এর প্রতিসরাঙ্ক, কার প্রতিসরাঙ্ক? প্রতিসরাঙ্ক। তাহলে এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক হচ্ছে কি বলতো সাইন আই বাই সাইন আর, এ মিউ বি বলবো, এটাকে কি বলবো, এ মিউ বি বলবো। এইখান থেকে কিন্তু আমি বলতে পারি যে এ কিন্তু হালকা মাধ্যম, এ কি বলতো হালকা মাধ্যম ছিল, ওই যে এয়ার ছিল, আর বি কিন্তু আমার ঘন মাধ্যম ছিল, বি কিন্তু ঘন মাধ্যম ছিল। এখন এখন আমি কিন্তু জানি এই কেসে একটু দেখো, আমি কিন্তু বলতেই পারি যে আসলে এই যে আমার এ মিউ বি এটা কি অবশ্যই গ্রেটার দেন ওয়ান না? কারণ হালকা থেকে ঘনমাধ্যমে যাচ্ছে, অবশ্যই গ্রেটার দেন ওয়ান। আচ্ছা, এইটা ইকুয়ালস টু যখন সাইন আই বাই সাইন আর হবে, তার মানে সাইন আয়ের ভ্যালু অবশ্যই বেশি হইতে হবে কি সাইন আর এটা অনেক বেশি না, মানে যত একটু বেশি হইলেই হবে, এটা ডাবল দেওয়ার দরকার নেই। তো সাইন আই অবশ্যই সাইন আর, এটাকে আমি বলতেই পারি, তার মানে আমি অবশ্যই বলতে পারি আই গ্রেটার দেন আর। এটাই কি আমার প্রতিসরণের সূত্র, এটা কি বলতো প্রতিসরণের সূত্র। আর এই যে এটাকে বলে স্নেলের সূত্র, সেই বিখ্যাত স্নেলের সূত্র। তো এই সূত্র থেকে আবার প্রমাণ হয় যে আই অবশ্যই আর এর থেকে বড় হবে, তার মানে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ অবশ্যই আর এর থেকে বড় হবে। মানে ওই যে আমরা দেন বলি যে ছোটবেলায় অবিলম্বের দিকে সরে যাবে, এই যে অবিলম্বের দিকে যে সরে যাবে, কেন সরে যাবে, এইগুলো কিন্তু সিকোয়েন্স আকারে আসছে। বুঝতে পারছি সবাই? এগুলো কিন্তু সুন্দর করে সিকোয়েন্স আকারে আসছে। তার মানে আমি বুঝলাম যে আই অবশ্যই আর এর থেকে বড় হবে, এটার থ্রুতে বলা যায়। এবং বলা যায় এই যে সূত্রটা, এই যে বিখ্যাত স্নেলের সূত্রটা। আরেকটা জিনিস একটু দেখো, আমি পরের পেজে যাচ্ছি না, এইখানেই লিখতেছি। আরেকটা জিনিস হচ্ছে এই যে এইটার সাথে আমি ছোট্ট করে আরেকটা রিলেশন একটু বলে দিই। এইটার সাথে আরেকটা রিলেশন হবে, সেটা কি বলতো, সেটা হচ্ছে এত ইকুয়ালস টু এ মিউ বি ইকুয়ালস টু সিএ বাই সিবি। কিরকম? সিএ হচ্ছে প্রথম মাধ্যমের বেগ, আর এটা কি বলতো দ্বিতীয় মাধ্যমের বেগ, মানে ঘনমাধ্যমের বেগ। সো এই হচ্ছে আমার ফাইনাল রিলেশনশিপ,
এই হচ্ছে আমার ফাইনাল রিলেশনশিপ। তোমরা জাস্ট এতক্ষণ কিচ্ছু বোঝার দরকার নেই, আই হোপ সবাই বুঝতে পারছো। কেউ যদি না বুঝো আমাকে কমেন্টে জানাতে পারো যে ভাইয়া পুরো মানে কিভাবে আসছে এই জিনিসটা আসলে বুঝি না বা ফিল করতে পারি নাই। তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। তবে তুমি যদি কিচ্ছু নাও বুঝো, তুমি জাস্ট এই সম্পর্কটা মনে রাখো, আর কিছু লাগবে না তোমার ম্যাথ পারার জন্য, কিন্তু আর কোনো কিছুই লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তো এই হলো আমার স্নেলের সূত্র থেকে প্রতিসরণের যে সূত্রাবলী বা রিলেশনশিপ সেগুলা। এবার আসি ভাইয়া প্রতিফলনের সূত্র, ঠিক আছে? এবার আসি আমরা প্রতিফলনের সূত্রটা আসলে কিভাবে হয়েছে। দেখো, প্রতিফলন মানে একটা সমতল পৃষ্ঠ, একটা সমতল পৃষ্ঠ এবং প্রতিফলক পৃষ্ঠ থাকবে। এটা কি বলতো? সমতল, অবশ্যই সমতল এবং প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠ। ওকে, আচ্ছা, তাহলে এইটা ধরো অভিলম্ব, রাইট? আচ্ছা, তার মানে এইখান থেকে কোনো একটা রশ্মি আসবে। এই যে ধরো কথার কথা এইভাবে আসলো, সে কিভাবে যাবে আমি জানি না, ধরো কথার কথা র্যান্ডম এইভাবে আসলো, এইভাবে গেল। তাহলে এইটা ধরো আই, এইটা ধরো আর, এটা ধরো আই, এটা ধরো আর, এটা কম বেশি নাকি সমান কি হবে আমি কিচ্ছু জানি না, ঠিক আছে? আমি কিন্তু কিচ্ছু জানি না। এটা এ, এটা বি। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো, এই যে এই জোনটা, এইটা ধরলাম এইচ, এই যে এই ডিস্টেন্সটা এইটুকুকে আমি ধরলাম এক্স। তাহলে এইটা তো এইচ হবে শিওর, কারণ যেহেতু সেম সেম হাইট, বাট এইটা আমি জানি না কত হবে। সো এক কাজ করি, পুরোটাকে আমি ডি ধরে নেই। তাহলে এইটুকু কি হবে? ডি মাইনাস এক্স। এটা কি হবে বলতো? ডি মাইনাস এক্স, রাইট? আচ্ছা, ঠিক আছে। এইবার চলো দেখি প্রতিফলনের ক্ষেত্রে, যে বললাম না সমতলের ক্ষেত্রে আমার কি মিনিমাম হইতে হবে। ফার্মাটের নীতিটা বলছিলাম, প্রথম নীতিটা, যে প্রতিফলক পৃষ্ঠের ক্ষেত্রে বা সমতলের কেজে কিন্তু দূরত্ব মিনিমাম হইতে হবে। তো ভাইয়া দূরত্বটা আসলে কি হবে বলতো? টোটাল দূরত্ব, আলোর টোটাল দূরত্ব কি বলতো? ও এ প্লাস ওবি না? ও এ প্লাস ওবি, এইটাই তো টোটাল দূরত্ব, এইটাই তো টোটাল দূরত্ব, রাইট? এই দূরত্বটা কি হইতে হবে? মিনিমাম। এই দূরত্বটা কি হইতে হবে? মিনিমাম। তাহলে চলো, এই যে ও এ প্লাস ওবি, এটাকে আমরা এস বলি, তার মানে এস হইতে হবে মিনিমাম, এস হইতে হবে মিনিমাম। এখন এস মিনিমাম হওয়ার কন্ডিশন কি দেখো তো? এস মিনিমাম হওয়ার কন্ডিশন দেখো, এক্স তো আমি জানি, তাহলে ও এ কে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি না যে ও এ ইকুয়ালস টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আবার দেখো ওবি কে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? রুট ওভার এইচ স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তার মানে দেখো, এই যে ও এ প্লাস ওবি কে আলটিমেটলি আমি এক্স এর রেসপেক্টে বলবো। তার মানে দেখো ডিএস বাই ডিএক্স ইকুয়াল টু জিরো হইতে হবে, রাইট? আমার যদি এই দূরত্বটা মিনিমাম হইতে হয়, দেখো ভালো করে, এই দূরত্বটা যদি মিনিমাম হইতে হয়, তাহলে এক্স এর রেসপেক্টে তো ডিফারেন্সিয়েশন করব, তাই না? এগুলো যারা ডিফারেন্সিয়েশনের নলেজ ভালো, তারা খুব ভালোভাবে বুঝতে পারছো, এক্সপ্লেন করা লাগবে না। তারপর আমি ছোট্ট করে বলি, এখানে দেখতে হবে ভ্যারিয়েবল কে, মানে কার জন্য আমার এই যে এসটা চেঞ্জ হচ্ছে। দেখো, এইটা যদি কথার কথা এইখানে হইতো, তাহলে এক্স হয়ে যেত এইটা, তখন কি এইটা হইতো ডি মাইনাস এক্স, এইটা হইতো ডি মাইনাস এক্স, মানে এতটুকু হয়ে যেত ডি মাইনাস এক্স। তার মানে দেখো, এক্স হচ্ছে আমার ভ্যারিয়েবল, এক্স চেঞ্জ করার রেসপেক্টে কি চেঞ্জ হচ্ছে বলতো? এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। তার মানে দেখো ভাইয়া, এক্স চেঞ্জ করার রেসপেক্টে আমার এই পুরো জিনিসটা চেঞ্জ হচ্ছে। তার মানে এই জিনিসটা হইতে হবে মিনিমাম, এই জিনিসটা যেহেতু মিনিমাম হইতে হবে, তার মানে আমার ভেরিয়েবল কি? এক্স, যেহেতু এক্স এর জন্যই চেঞ্জ হচ্ছে, তার মানে আমি ডিএস কে ডি এক্স এর রেসপেক্টে কিন্তু ডিফারেন্সিয়েশন করব, এক্স এর রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েশন করব, সরি। ওকে, ঠিক আছে। তাহলে এই রিলেশনশিপের পরে ফাইনালি কি আসে জানো? ফাইনালি আসে, আসলে আমি একটু মুছি এগুলা, এইগুলো একটু মুছে দেই। ফাইনালি আমাদের এইগুলো ক্যালকুলেশন জানারও দরকার নেই, দেখারও দরকার নেই, আমি জাস্ট দেখাইলাম। এই যে এরপরে ফাইনালি আসে যে সাইন আই ইকুয়াল সাইন আর। কারো যদি আগ্রহ থাকে বইটা একটু দেখতে পারে, একদম সহজ, কোনো প্যারা নেই, ঠিক আছে? সাইন আই ইকুয়াল সাইন আর, এইটাই সে আমার প্রতিফলনের সূত্র। এটাই কি বলতো? প্রতিফলনের সূত্র। তার মানে আমি তো ছোট্ট করে বলতেই পারি যে আই ইকুয়াল আর। তো আমরা এই জন্যই তো দেখি যে আই আর আর সমান হয়, কিন্তু আসলে যে সমান হয় এটা তো মানে ডিরেক্ট বলতে পারি না, তাই না? এই যে সেই স্নেলের সূত্র থেকে দেখো, সুন্দর করে স্নেলের সূত্র থেকেই কিন্তু এই যে এই দুইটা কনসেপ্ট থেকেই কিন্তু পুরা দুইটা ফর্মুলা বা যে প্রতিসরণ এবং প্রতিফলন যাবতীয় রিলেশনশিপগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, তো চলো এবার আমরা প্রতিফলনের আরেকটু ভাস্টে যাই, মানে প্রতিসরণের আরেকটু অ্যাডভান্স, সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এইটাও কিন্তু তোমরা পড়ে আসছো, এইটাও কিন্তু তোমরা
পড়ে আসছে এসএসসিতে। আমি একটু দেখাচ্ছি, এইটা ধরো একটা তল, হ্যাঁ এটা একটা তল, এইটা হচ্ছে অভিলম্ব। ওকে, এটা যদি অভিলম্ব হয়, এখন কোনো একটা অ্যাঙ্গেলে সে রওনা দিল আলোক রশ্মি, অবশ্যই কিন্তু এটা ঘনমাধ্যম। এটা কি বলতো, ঘনমাধ্যম, এইটা হালকা মাধ্যম, এইটা হালকা মাধ্যম, নিচেরটা ঘন, এটা হালকা। আচ্ছা, তাহলে কোনো একটা অ্যাঙ্গেলে রওনা দিল, এটার কথা কথা আই। আমরা জানি ঘন থেকে হালকা থেকে যে গেলে ওই যে স্নেলের সূত্র অনুসারে যেহেতু আই গ্রেটার দেন আর হবে, তার মানে অবশ্যই ঘন থেকে হালকা গেলে আর বড় হয়ে যাবে, এই কেজিকে আর ছোট আর বড় হয়ে যাবে, তাই না? এটা কিন্তু বুঝতে পারি। ঠিক আছে, তাহলে আমরা জানি ঘন থেকে হালকাতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়, তাহলে আই আর এর থেকে ছোট হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, অ্যাঙ্গেলটাকে আরেকটু বাড়াই, আরেকটু বাড়াই, তাহলে আরেকটু বাড়াইলে এটা এমন হয়ে যাবে যে এরকম, এরকম হয়ে যাবে। ঠিক আছে, মানে কোনো একটা কেসে আর হয়ে যাবে 90 ডিগ্রি, কোনো একটা কেসে আর হয়ে যাবে 90 ডিগ্রি। সেই কেসটাকে আমরা অ্যাঙ্গেল দিচ্ছি থেটা সি, সেই অ্যাঙ্গেলটাকে বলতেছি থেটা সি, সেই কোণটাকেই বলে সংকট কোণ। সেই কোণটাকেই কি বলে ভাইয়ারা, সংকট কোণ। সেই কোণটাকেই সংকট কোণ বলে। আচ্ছা, তাহলে এবার চলো আমরা সংকট কোণের মেজারমেন্টটা করি। ঠিক আছে, তবে তার আগে আমরা আসলে দেখি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি। দেখো, এটাকে যদি আর একটু বাড়াই তাহলে সুন্দর মতো সে প্রতিফলিত হয়ে যাবে, মানে ওই দিকে তো আর যাওয়ার সুযোগ নেই, তার মানে সে নিচে নামবে। আর নিচে নামলে আমরা জানি প্রতিফলনের সূত্র অনুসারে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম থাকবে, তার মানে এইখানে দিলে আবার সে এইখানে যাবে, তার মানে এইখানে যাবে, রাইট? সো আলটিমেটলি এরপরে যত অ্যাঙ্গেল বাড়বে, মানে থেটা সির থেকে অ্যাঙ্গেল যত বেশি হবে ততই কি প্রতিফলন হবে। প্রতিফলন যাকে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, যাকে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ওকে, তাহলে চলো সাইডে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে আসলে ফর্মুলাটা দেখি, যে সংকট কোণের ফর্মুলাটা একটু আঁকি আর একটু কষ্ট করে। এই যে সেই সংকট কোণ থেটা সি, আর এটা তো ধরো যে আর, হ্যাঁ এটা কি বলতো, আর। তার মানে সংকট কোণের ফর্মুলাটা যদি একটু দেখি, তাহলে দেখো আমি কি বলতে পারি না, এই যে স্নেলের সূত্র অনুসারে, যে এটা ধরো কথার কথা ওয়াটার মিডিয়াম মানে ঘন মিডিয়াম, এটা হচ্ছে এ মিডিয়াম, তাই না? তাহলে মিউ ডব্লিউ ইন্টু সাইন আই, মিউ ডব্লিউ ইন্টু সাইন আই ইকুয়ালস টু মিউ এ ইন্টু সাইন আর, সাইন আর। আচ্ছা, তাহলে দেখো তো এইখান থেকে আমি বলতে পারি না মিউ ডব্লিউ ইন্টু সাইন, এই যে আইটা, এই আইটাকে আমি থেটা সি বলে ফেলি, থেটা সি ইকুয়ালস টু মিউ এ ইন্টু সাইন আর, সাইন আর মানে কি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, দ্যাট মিন ওয়ান, দ্যাট মিনস ওয়ান। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, সাইন থেটা সি এইটাকে একটু বলি মিউ এ ডিভাইডেড বাই মিউ ডব্লিউ, জাস্ট এই পাশাপাশ করছে আর কিচ্ছু না। এইবার একটু ছোট্ট করে দেখো, এই যে সাইন থেটা সি, এইটাকে কিন্তু বলা যায়, দেখো এইটাকে তো বলা যায়, ধরো যে আমি কি বললাম, যেটা উপরে সেটা পরে, তাহলে ডব্লিউ মিউ এ, আর এটাকে আরেকটু সুন্দর করে লেখা যায় 1 বাই এ মিউ ডব্লিউ, এ মিউ ডব্লিউ, মানে জাস্ট এটা উপরে গেলে এটা উপরে গেলে তাহলে কিন্তু আমার এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে বলা যায় এ মিউ ডব্লিউ, তার মানে আলটিমেটলি ফাইনাল রিলেশনশিপ হচ্ছে সাইন থেটা সি, সাইন থেটা সি ইকুয়ালস টু, সাইন থেটা সি ইকুয়ালস টু কিন্তু আমার 1 বাই এ মিউ ডব্লিউ, এ মিউ ডব্লিউ মানে হালকা থেকে ঘন, মানে পানির এর সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক, এই সেই সংকট কোণের রিলেশনশিপ। ঠিক আছে, এই সেই সংকট কোণের রিলেশনশিপ। তুমি জাস্ট এইটুকু মনে রাখো, এইটুকু মনে রাখলেই কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ, এইটুকু মনে রাখলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, আচ্ছা এইবার চলো দেখি যে আসলে, আচ্ছা আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে আরেকটা কেস আছে ছোট্ট করে, এটা অনেকেই জানো, ছোট্ট করে একটু বলি। ধরো এরকম তিনটা মিডিয়াম আছে, একটা এ মিডিয়াম, একটা বি মিডিয়াম, একটা সি মিডিয়াম। ঠিক আছে, আলো মনে করে এইদিকে আসতে আসতেছে এরকম, হ্যাঁ বহুতভাবে আসতেছে আসতেছে আলটিমেটলি এরকম হইলো, তখন সেই কেসে আসলে একটা সূত্র হবে, সেটা হচ্ছে এ মিউ বি ইন্টু বি মিউ সি ইন্টু সি মিউ এ ইকুয়ালস টু 1। এই সূত্রটা বা রিলেশনশিপটা তোমরা মনে রাখবা। আবার বলতেছি, তিনটা মাধ্যম, একটা দুইটা তিনটা, তিনটা মাধ্যমে যদি আলোকরশ্মি শুরু হয়ে শেষ পর্যন্ত যায়, তখন ওদের যে ছোট্ট ছোট্ট প্রতিসরাঙ্কের রিলেশনশিপগুলা, ওইটার গুণফল ইকুয়াল 1। তাহলে সুন্দর সিকোয়েন্স দেখো, এ বি বি সি সি এ ইকুয়ালস টু 1 হবে। ঠিক আছে, আচ্ছা এবার চলো ভাইয়ারা প্রতিফলনের, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। দেখো এই যে ডায়মন্ড, ডায়মন্ড কিন্তু আমরা সবাই চিনি, সবাই দেখছি। ঠিক আছে, অন্তত সরাসরি হয়তো বা কম মানুষই দেখছি, ইউটিউবে অনলাইনে কিন্তু আমরা ডায়মন্ড দেখছি বা চিনি।
দেখো তো ডায়মন্ড দেখতে অনেক উজ্জ্বল না? ডায়মন্ড কিন্তু অনেক উজ্জ্বল। কেন এই উজ্জ্বল? এই উজ্জ্বলতার রহস্য কি আসলে? দেখো ডায়মন্ডের এই যে শেপগুলো, এগুলো কিন্তু কাটা হয়। এগুলো কিন্তু এমন না যে একদম ন্যাচারালি পাওয়া যায়, এগুলো কিন্তু বিভিন্ন শেপে, এটা কিন্তু যেন তেন শেপ না, খুব বুঝে শুনে কাটা হয়। দেখো এই যে এই সুন্দর রিলেশনশিপগুলো মেনটেন করে কিন্তু কাটা হয়। কেন কাটা হয়? যত বেশি কাটাটা নিখুঁত হবে তত বেশি উজ্জ্বল। কেন উজ্জ্বল? আমি বলতেছি কেন উজ্জ্বল। কারণ এর ভেতরে যে আলোক রশ্মিগুলো, ওই আলোক রশ্মিগুলো না বের হতে পারে না। কিভাবে বের হতে পারে না? দেখো তো ভাইয়া, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আলোক রশ্মি যায় আবার চলে আসে না। তাহলে এই যে এই জোনের বাইরে কি সে বের হইতে পারে? পারে না। তার মানে আলোগুলো আমার বের হইতে পারে না, তার মানে সে অনেক বেশি উজ্জ্বল আলোকিত ঝকঝক দেখাবে। এইবার সে কেন? এই যে অ্যাঙ্গেলগুলো না, এই অ্যাঙ্গেলগুলো যে মেজার করা হয় এগুলোকে এক একটা সংকট কোণ, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কাটা হয়েছে, মানে এগুলা সংকট কোণকে মেনটেন করে কাটা হয়েছে। তবে হ্যাঁ, কথা হচ্ছে কেন সম্ভব হয়েছে? তাহলে তো আমি যে কোনো একটা কি বলে একটা লোহাকে ধরে সংকট কোণ মানে ধরে আমি কাটাকাটি করলে তাহলে তো লোহাও কি উজ্জ্বল দেখাবে না। কারণ কি, ডায়মন্ডের রিফ্রেক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক আসলে অনেক বেশি, যেটা কি বলতো অলমোস্ট 2.4। এটা হিউজ, অলমোস্ট ম্যাক্সিমাম বলতে পারো। এর থেকেও বেশি ম্যাটেরিয়ালের থাকতে পারে। সো এই যে মিউ ইকুয়াল 2.4, এটা কিন্তু হিউজ। নর্মালি কোনো ম্যাটেরিয়ালে এত হয় না, এত বেশি। দেখো মিউ বেশি মানে প্রতিসরাঙ্ক বেশি, মানে তার সংকট কোণ অনেক কম, তার সংকট কোণ কিন্তু অনেক কম। এটা তোমরা একটু রিলেশনশিপটা দেখলেই বুঝতে পারবা। মিউ যত বেশি মানে প্রতিসরাঙ্ক যত বেশি বাতাসের রেসপেক্টে, এটা কিন্তু বাতাস, এটা ধরো বি মিডিয়াম মানে ডায়মন্ডের মিডিয়াম, তো বাতাসের রেসপেক্টে মানে ডায়মন্ডের রিফ্রেক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক অনেক বেশি। দ্যাট ইজ ওয়াই তার সংকট কোণ অনেক কম। আর সংকট কোণ কম বলেই তো আমি অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতে পারছি এবং আলোগুলাকে আমি ভিতরে ক্যাপচার করে ধরে রাখতে পারছি, আলোগুলাকে ক্যাপচার করে ধরে রাখতে পারছি। দ্যাট ইজ ওয়াই আমার ডায়মন্ড এত উজ্জ্বল। দ্যাট ইজ ওয়াই ডায়মন্ড কিন্তু এত উজ্জ্বল। আই হোপ সবাই এটা ফিল করতে পারছো যে আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা রিয়েল লাইফ এক্সাম্পল। এবার আরেকটা বিখ্যাত এক্সাম্পলে আসি, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার কেন এত ইফিশিয়েন্ট? অপটিক্যাল ফাইবার কেন এত ইফিশিয়েন্ট বলো? কেন এত এফিশিয়েন্ট? কারণ অপটিক্যাল ফাইবার থেকে যে আলোক রশ্মিগুলা বা আমার যে সিগন্যালগুলো না বের হইতে পারে না, মানে আমার লস কম বের হইতে পারে না। ওরা বের হইতে কেন পারে না? কারণ ওদের ভিতরে এমন একটা মেকানিজম আছে যে আসলে এই যে দেখো এই যে এই সারফেসটা এমন ভাবে মেনটেন করা হয় যে এইখান থেকে অ্যাঙ্গেলটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে চলে আসে, মানে এটাকে বলতে পারি সংকট কোণ। এই যে এটা হচ্ছে সংকট কোণ, তার মানে এখান থেকে চলে আসে আবার সে চলে আসে। এইরকম আলোগুলো আসলে আলোক রশ্মি বা সিগন্যালগুলো আসলে আমার এই বাউন্ডারি লেয়ার থেকে বেরিয়ে হইতে পারে না। দ্যাট ইজ ওয়াই এটা এত বেশি এফিসিয়েন্ট। আমার সিস্টেম লস কম, সব কিছুই কম, ট্রান্সমিশন লস খুবই কম। ঠিক আছে, তাহলে আই হোপ বুঝতে পারছি অপটিক্যাল ফাইবার এবং ডায়মন্ড আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল। এবার চলে আসি আমাদের আসল কাজে। তুমি যতই বুঝো না বুঝো এগুলো আসলে খুব একটা ম্যাটার না, বুঝলে খুবই ভালো, তুমি ফিল পাবা, পড়তে মজা পাবা, কিন্তু আলটিমেটলি তোমার ম্যাথ পারতে হবে। ম্যাথ যদি না পারো তোমার পুরো জিনিসটাই আসলে আউটপুট জিরো। ওকে, কিন্তু না, তুমি যদি বুঝে থাকো ম্যাথ দেখো আমরা কত ইজিলি করতে পারি, একটু দেখো কত ইজিলি আমরা ম্যাথগুলো আসলে করতে পারি। ওকে, তো বলছে কি কাচের প্রতি সরাঙ্ক মানে কি? ধরো একটা মিডিয়াম এর সাপেক্ষে, অবশ্যই এয়ার এর রেসপেক্টেই নরমালি, তাহলে এ মিউ জি। আবারও বলতেছি, পরে যেটা থাকবে ওইটা হচ্ছে ওর প্রতিসরাঙ্ক, সামনে যে থাকবে সে হচ্ছে সাপেক্ষ। তার মানে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5, এটা অবশ্যই দেওয়া আছে, দিয়ে লিখবা। পানির প্রতিসরাঙ্ক এ মিউ ডব্লিউ ইকুয়ালস টু কত বলতো? 4/3। এ মিউ ডব্লিউ ইকুয়ালস টু 4/3। ঠিক আছে, আচ্ছা। পানিতে আলোর বেগ, তার মানে সি ডব্লিউ ইকুয়াল দেওয়া আছে কত বলতো? 2.25 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড ধরো। আর কাঁচে আলোর বেগ কত? তার মানে সিজি চাইছে, সিজি ইকুয়াল ওয়াট। এইবার দেখো, চলো আমরা তো সিম্পল রিলেশনশিপ সব জানি, সেটা কি বলতো? কথার কথা, পানিতে আলোর বেগ হলে কাঁচে আলোর বেগ কত? দেখো কাঁচে আলোর বেগ, তাহলে আমি এক কাজ করি, ডব্লিউ মিউ জি, এইটাই তো বলতে পারি যে সিজি বাই সি ডব্লিউ। এই যে রিলেশনশিপগুলো কিন্তু একদম শুরুতে দেখে আসছি, যে তোমার কিন্তু এগুলো বোঝা লাগবে না, তুমি জাস্ট মনে রাখবা মানে এরকম প্রতিসরাঙ্ক দুইটা মাধ্যম থাকলে যেটা আগে বেগ সেটার, সরি একটু ভুল লিখছি, রিলি রিলি সরি, এখানে একটু ভুল লিখছি, কিন্তু সিজি না, উপরে হবে সি ডব্লিউ, উপরে হবে কি বলতো? সি ডব্লিউ, উপরে হবে সি ডব্লিউ, নিচে হবে সিজি। তার মানে বেগের ক্ষেত্রে, আবারও বলতেছি, বেগের ক্ষেত্রে যেটা আগে সেটা আগে উপরে, যেটা পরে সেটা নিচে। ঠিক আছে, আচ্ছা। এখন এইটাকে ছোট্ট করে আমি লিখতেই পারি, এটাকে ছোট্ট করে আমি কি লিখতে পারি বলতো? এটাকে ছোট্ট করে লিখতে পারি না যে এ মিউ মানে যেটা
সামনে মানে যেটা পরে ওটা উপরেই থাকে, তাহলে এ মিউ জি ডিভাইড বাই এ মিউ ডব্লিউ। এন এ না লিখলেও চলতো, কারণ দুইটার মিডিয়াম তো সেমই আলটিমেটলি। সো এ এর রেসপেক্টে, তাহলে এটাকে লিখতে পারি। আর এটাকে হচ্ছে সি ডব্লিউ ডিভাইড বাই সিজি। ওকে, তাহলে এবার একটা কাজ করি, সিজি ইকুয়ালস টু কি বলতে পারি, সিজি ইকুয়ালস টু সি ডব্লিউ ডিভাইডেড বাই এ মিউ জি ডিভাইডেড বাই এ মিউ ডব্লিউ ডব্লিউ। ওকে, আরেকটা স্টেপ, সেটা হচ্ছে তাহলে সিজি ইকুয়াল বলবো আমি সি ডব্লিউ ধরো উপরে থাকবে ইন্টু সি ডব্লিউ ইন্টু নিচেরটা উপরে চলে যাবে, তার মানে এ মিউ ডব্লিউ ডিভাইডেড বাই এ মিউ জি এইবার তুমি ক্যালকুলেশন করলে কিন্তু সুন্দর মতো আনসারটা পেয়ে যাবে। আমি একটু দেখি, সেটা হচ্ছে সি ডব্লিউ তো ধরো দেওয়া আছেই, আর এ মিউ ডব্লিউ আসলে কত, 4/3, তার মানে 4/3 ডিভাইডেড বাই এ মিউ জি আসলে কত, এ মিউ জি কিন্তু 1.5, দ্যাট মিনস 3/2, তার মানে সি ডব্লিউ ইন্টু 4/3 ইন্টু 2/3, রাইট? তার মানে সি ডব্লিউ ইকুয়ালস টু কিন্তু 8/9, আর কিচ্ছু না, শেষ। এবার যা আনসার আসে কিন্তু তা, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা একটু পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা কিন্তু আসলে বুয়েটে আসছে, পরের ম্যাথটা কিন্তু বুয়েটে আসা একটা কোশ্চেন, ঠিক আছে? সো চলো এখানে আসলে দেখি যে বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ। তার মানে দেখো বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ, তার মানে আমি তো বলতেই পারি যে বায়ুর সাপেক্ষে, তার মানে এ মিউ জি ইকুয়াল 1/sin থেটা সি কি বলতো, 42 ডিগ্রি। এই যে সংকট কোণের রিলেশনশিপ থেকে আসছে। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে বায়ুর সাপেক্ষে পানি, তার মানে বায়ুর সাপেক্ষে পানি মানে ডব্লিউ ইকুয়ালস টু সংকট কোণ কত, 1/sin 48 ডিগ্রি, রাইট? আচ্ছা, হলে পানির সাপেক্ষে কাচের সংকট কোণ কত, মানে পানির সাপেক্ষে, তাহলে সাপেক্ষ আগে ডব্লিউ মিউ জি, কাচের সংকট কোণ কত, তাহলে 1/sin কথার কথা এক্স, আমি এক্স বের করব, আমি কি করব, এক্স বের করব। তাহলে কি হবে বলতো, কি হয়ে যাবে বলতো, আমি জাস্ট এই পাশ ওপাশ করবো আর কিচ্ছু না, সাইন এক্স ইকুয়ালস টু 1/ডব্লিউ মিউ জি। তুমি কিচ্ছু না, এই ম্যাথগুলো কিন্তু একদম ইজি, তুমি জাস্ট এই রিলেশনশিপগুলো মনে রাখবা। তবে হ্যাঁ, কার সাপেক্ষে কি হলে কি বসবে সেটা কিন্তু তোমাকে একটু বুঝতে হবে, মনে রাখতে হবে, এটা কিন্তু গোলানো যাবে না, ঠিক আছে? আবারও রিপিট করতেছি, যদি মানে ছোট্ট করে একটু রিপিট করি, ধরো এর সাপেক্ষে বি এর কি বলতো, বি এর প্রতিসরাঙ্ক ইকুয়াল সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু, এই যে এটা যেহেতু সামনে তাহলে উপরে সি এ, আর এটা যেহেতু নিচে তাহলে সিবি, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে, ধরো মিউ এ ডিভাইডেড বাই মিউ বি হবে কি বলতো, মিউ এ ডিভাইডেড বাই মিউ বি কিন্তু হবে বি মিউ এ, ঠিক আছে? আচ্ছা, এটা আবারও বলতেছি, জাস্ট আর কিছুই না। তাহলে দেখো এবার এক্স বের করা একদম সহজ, আমি কি জানি বলতো, 1/, এবার দেখো ডব্লিউ মিউ জি, তার মানে উপরে কি বলতো মিউ জি, নিচে কি ডিভাইড বাই মিউ ডব্লিউ, শেষ। আর যেহেতু দুইটা এয়ারের রেসপেক্টে এয়ার, ওকে, তার মানে আমি বলে যে নিচেরটা উপরে পাঠিয়ে দিই, তার মানে এ মিউ ডব্লিউ ডিভাইডেড বাই এ মিউ জি, ওকে। তাহলে এটা কি হবে বলতো, সাইন ইনভার্স, এটা কি হবে বলতো, সাইন ইনভার্স। তাহলে সাইন ইনভার্স এত, তাহলে এক্স ইকুয়ালস টু কিন্তু আমি অ্যাঙ্গেলটা পেয়ে যাব, ঠিক আছে, এত ডিগ্রি, ওকে, এত কিন্তু আমি ডিগ্রি পেয়ে যাব। সো দ্যাট ইজ মাই আনসার, রাইট? সো এই ছিল মোটামুটি এই টপিকগুলো নিয়ে আসলে ডিসকাশন। তো আমি আসলে বলতেছি যে এই প্লেলিস্টে আমরা এই টপিকটা যেভাবে পড়ছি, যে একদম বেসিক থেকে ধরে অ্যাডভান্স পর্যন্ত আমরা এক্সাম্পল এখানে খুব একটা দেখাই নাই এইচএসসি স্ট্যান্ডার্ড, কারণ আসলে খুব একটা আসলে আসে নাই, এডমিশনের 2-1 ম্যাথ আসছে, ওইটাই দেখাইছি। এইভাবে কিন্তু পুরো প্লেলিস্টটা কিন্তু আমরা কমপ্লিট করব। সো তোমাদের প্রতি আহ্বান থাকবে, পুরো প্লেলিস্টটা তোমরা শেষ করো, একটু প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু একাডেমিক লাইফেই অ্যাডমিশন পুরোপুরি কভার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো পরবর্তী লেকচার দেখার জন্য আহ্বান রইল। আসসালামু আলাইকুম।